খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7টায় নগরী সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে ঈদের নামাজের মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি জানান, নগরী 31টি ওয়ার্ডের ঈদগাহ ও গুরুত্বপূর্ণ স্থানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। এ সময় বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান, নিরাপত্তা 3 স্তরের ব্যবস্থা, টহল, গোয়েন্দা নজরদারি ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ঈদের জামাতের জন্য আলাদা একটা কর্নার রাখা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। ঈদের এই যাতে সুষ্ঠুভাবে এবং নিরাপদে করা যায় এই জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা রয়েছে। আর বিভাগীয় কমিশনার স্যারের ওখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাতে যে কোনো বিষয়ে তারা যে কোনো ব্যক্তি যে কোনো তথ্য জানতে পারে। নামাজের পূর্বে সুইপিং করা হবে। আপনারা জানেন, একটি সিসিটিভি কন্ট্রোল রুম থাকবে আমাদের এখানে। আমাদের কেএমপি পক্ষ থেকে আমরা সিসি ক্যামেরা লাগাবো। আর আমাদের আশেপাশে যে বড় উঁচু দালানগুলি থাকবে সেখানে আপনার রুপটপ মোতায়েন থাকবে। মুড়ি এবং রক্ত যেন তারা ড্রেনে না ফেলেন, এবং গোবর এবং গরুর উচ্ছিষ্ট অংশ এবং কুটা, বিভিন্ন পাতা, গাছ, এগুলো তারা এক জায়গায় রাখেন। তাহলে আমরা আমাদের কর্মীরা সহজেই সেগুলো সংগ্রহ করে নিতে পারি। পবিত্র ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত উপলক্ষে চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ময়দান পরিদর্শন শেষে তিনি জানান, এবারও প্রায় 20 থেকে 25,000 মুসল্লি কেন্দ্রীয় ঈদ জামাতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লিদের কথা বিবেচনায় রেখে সকাল 7টা ও 8টায় 2টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মোহাম্মদ আহমদুল হক। এছাড়া নগরীর আরও 9টি মসজিদে সকাল 8টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মেয়র। আবহাওয়ার যে পূর্বাভাস, আরও 4 থেকে 5 দিন এভাবে বৃষ্টি হবে। তা আমরা ধরে নিচ্ছি যে ঈদের দিন বৃষ্টি হবে। সেই প্রস্তুতি নিয়েই আমরা এখানে বিভিন্নভাবে আমরা টারপাল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা 6 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ বর্জ্য অপসারণ করব। আমরা গত বছর কিন্তু 4 ঘন্টার মধ্যে করেছি। আমরা আমাদের ম্যাক্সিমাম বলেছি 6 ঘন্টা। আমরা হয়তোবা সেটা আশা করব 4 ঘন্টার মধ্যে করতে। ব্রাহ্মণবাড়িয়া ঈদুল আজহার জামাত আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ঈদুল আজহার প্রধান জামাত শহরের কাজীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত হবে। দুপুরে শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে প্রস্তুতি কাজ পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রফ, পৌর প্রশাসক শরীফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঈদুল আজহাকে সামনে রেখে নারীর টানে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। দুপুরের পর থেকে রাজধানী ও শিল্পনগরী গাজীপুর ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। এতে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। দুপুরের বৃষ্টিতে রাস্তার পাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কিছু এলাকায় যানবাহনের ধীর গতি দেখা গেছে। গাজীপুরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও পোশাক কারখানায় ছুটি শুরু হওয়ায় শ্রমিক ও কর্মকর্তারা বাড়ির পথে রওনা হয়েছেন। ফলে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেড়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থামে যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে প্রায় 1 ঘন্টা ফেরি ও লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ছিল। মঙ্গলবার সকাল 11টার দিকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর 12টা থেকে ফেরি লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়। এতে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রী ও পশুপাখি ট্রাক চালকদের দুর্ভোগ বেড়ে যায়। বর্তমানে নৌ রুটে 15টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। আর বেলা বাড়ার সাথে সাথে নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে। আর ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের পরে পর্যন্ত আমরা এখানে নিরবিচ্ছিন্নভাবে ডিউটিতে মোতায়েন থাকবো, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, দুর্ঘটনা না ঘটে। এজন্য আমরা সবাইকে সতর্ক করছি এবং সবাইকে সেভাবে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করছি।
জি সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এখন পর্যন্ত আপনাকে স্বস্তির খবর দিতে পারছি না। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ব্যস্ততম একটি মহাসড়ক চন্দ্রা এলাকায়। এখানে কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত এই যে মহাসড়কটি রয়েছে এটির চিত্র কিন্তু খুবই ভয়াবহ। আমরা সকাল থেকে দেখছি এই মহাসড়কের যে যানবাহনের দীর্ঘ সারি সেটি কিন্তু এখনও সে লম্বা লাইন রয়েছে যানবাহনগুলোর। এখান থেকে ঢাকাগামী লেন এবং চন্দ্রাগামী যে লেনগুলো রয়েছে উভয় লেনে কিন্তু যানবাহনের প্রায় 8 থেকে 10 কিলোমিটার কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং জটলা রয়েছে, এবং যানবাহনগুলো কিন্তু সেই যে থেমেছে সেটি কিন্তু আসলেও এক চুলো কিন্তু নড়ার কোনো আমরা সুযোগ দেখছি না, এবং কিন্তু যানবাহনগুলো কিন্তু একদম ধীরগতি একদম স্টপ হয়ে যেটাকে বলে সেটাই কিন্তু রয়েছে। আমরা দিনভর যে চিত্রগুলো দেখাচ্ছিলাম মাই টিভির দর্শকদের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের, এই মহাসড়কটিতে কিন্তু একদম এই উত্তরের যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু ভোগান্তি নিয়েই বাড়িতে ফিরতে হচ্ছে। আজ গাজীপুর শিল্পোদ্যোষিত এলাকার সকল শিল্প কারখানা ছুটি হয়েছে। সেই শিল্প কারখানা ছুটি হওয়ার পর থেকে কিন্তু দুপুরের পর থেকে এই মহাসড়কে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে। লাখো মানুষের ঢল নামার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে পরিবহনের যে সংকট সেটিও কিন্তু দেখা দিয়েছে। আমরা বিভিন্ন কাউন্টার করে দেখেছি, সে কাউন্টারগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিবহন নেই, এবং আমরা কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি। প্রতি বছরের না এবছরও কিন্তু যাত্রীদের যে অতিরিক্ত ভাড়া সেই ভাড়া নিয়েই কিন্তু এবারও তাদের বাড়িতে ফিরতে হচ্ছে। এই অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যানবাহনের ছাদ, বিশেষ করে খোলা ট্রাকে কিন্তু উত্তরের যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু খোলা ট্রাকে করে তাদের নিজ নিজ গন্তব্যে ঈদ করার জন্য যাচ্ছে। আপনি জানেন যে আর মাত্র একদিন পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় বড় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেটিকে কেন্দ্র করেই আজ কিন্তু শেষ মুহূর্তের ঈদযাত্রা, মানুষ কিন্তু শেষ মুহূর্তে নারীর টানে বাড়িতে ফিরছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা দিয়ে। আমি কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনের কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তাদের কিন্তু অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হচ্ছে, এবং একসাথে এতগুলো গাড়ির চাপ কিন্তু তারা কিন্তু এই গাড়িগুলো পাসিং করতে কিন্তু হিমশিম খাচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এমনটাই জানিয়েছে। তো এই যে যানবাহনের দীর্ঘ সারি, এই সারি কখন শেষ হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা বাহুল্য। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সর্বশেষ খবর। সাবরিনা। ধন্যবাদ শিশির। গাজীপুরের কোনাবাড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কেম শিশির। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খুলনা বিভাগের বৃহত্তম জোড়াগেট পশুর হাট পরিদর্শন করেছেন র্যাব 6 খুলনার অধিনায়ক। মঙ্গলবার সকাল 11টায় হাট পরিদর্শন শেষে তিনি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে 3 ধাপে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র্যাব। এর মধ্যে রয়েছে ঘরমুখ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, পশুর হাটে নিরাপত্তা বজায় রাখা এবং ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তা দেয়া। তিনি আরও বলেন, মহাসড়কের টহল, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। র্যাব 6-এর আওতাধীন 121টি পশুর হাটে টহল চলছে এবং জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন ব্যবহার করা হচ্ছে। জেলাসমূহে যে বড় বড় জামাত সমূহ আছে, এই জামাত সমূহে আমাদের পোশাকের যে টহল দল তারা উপস্থিত থাকবে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ যে ঈদ জামাতগুলো আছে সেখানে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এবং ফাইনালি তৃতীয় পর্বে আমাদের এই কর্মমুখী মানুষজন তারা যেন নিরাপদে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাপনা ইনশাল্লাহ আমরা সম্পন্ন করব। এবারের ঈদের পশুর হাট অন্যান্য বছরের তুলনায় নিরাপদ রয়েছে বলে দাবি করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মঙ্গলবার সকালে কুমিল্লা নগরী নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি জানান, প্রান্তিক খামারি থেকে ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদে পশু কেনাবেচা করতে পারেন, সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোথাও অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি এবং অবৈধ পশু দেখা যায়নি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শামসুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গরু কিনে রাখাটা একটা ঝামেলা, যার কারণে লাস্টের দিকেই গরু বেড়ায়। সিকিউরিটির প্রশ্ন যেটা আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোনো নিউজ আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়লে বলবেন। কুমিল্লার প্রশ্ন যদি আসে, আমি সারা বাংলাদেশের মধ্যে, শুধু কুমিল্লা নিয়ে কথা বলাটা হয়তো ঠিক হচ্ছে না, সারা বাংলাদেশে ওই ধরনের কোনো নিউজ আমার চোখে ওইভাবে। ভোলা চরফ্যাশন থেকে হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন হাওলাদার।
শাহাবুদ্দিন ভোলার শেষ মুহূর্তে হাটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণের যে চরপেশন উপজেলাটি রয়েছে সেখানে এই উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পশুর হাট যেটি বলা হয়, আমি সেই হাটটিতে অবস্থান করছি। আজ কিন্তু দুপুরে হঠাৎ যেই বৃষ্টিপাত হয়েছে সেই পশুর হাটটিতে কিন্তু অনেকটা দর্শক, আমরা ভোলা চরফেশনের হাটের খবর জানছি। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এবারে পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির হাট। তবে টানা বৃষ্টির কারণে অনেক হাটেই দেখা দিয়েছে ক্রেতার সংকট এবং বিক্রিতে ধীরগতি। কাদামাটি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। বিশেষ করে গরু ও ছাগল নিয়ে দূর দূরান্ত থেকে আসা খামারিরা পশু নামাতে ও সংরক্ষণ করতে হিমশিম খাচ্ছেন। অনেক পশু ভিজে যাওয়ায় অসুস্থ হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ক্রেতারা হাটে কম আসছেন, ফলে কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি করতে পারছেন না তারা। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে হাটের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেশের অন্যতম যেই কোরবানি পশুর হাট রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমনি পশুর হাট। তো বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যেভাবে কোরবানির পশুর হাটগুলো জমে ওঠার কথা সেভাবে কিন্তু জমে উঠছে না। বিক্রেতারা বলছেন যে যদিও তারা দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে গরু নিয়ে এসেছেন, তবে আশানুরূপ বিক্রি ক্রেতা তারা দেখছেন। আমরা এখন একটু জানতে চাইবো যে যিনি বিক্রেতা রয়েছেন তার কাছে যে আজকে ক্রেতা কেমন। আজকে ক্রেতা আমাদের আশাবাদী ছিলাম খুব ভালো হবে। এটা আন্তর্জাতিক মানের বাজার, কুটি চৌমনি বাজার। তবে আজকে আকাশের কারণে যে মেঘলা আকাশ, কাস্টমার খুবই কম। জি, বিক্রেতা যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে গত বাজারে যে 22টি গরু নিয়ে এসেছিলেন তার মধ্যে কিন্তু 17টি গরু বিক্রি করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে কসবা উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে এখানে যে ব্যবসায়ীরা গরু ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু শঙ্কায় ছিল যে ভারত থেকে যদি গরু অনুপ্রবেশ করে তাহলে তাদের জন্য ক্ষতি হবে। তবে বিজিবি বলছে ভারত থেকে বাংলাদেশে গরু অনুপ্রবেশ ঠেকাতে তারা কাজ করছেন। তো ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমনি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। গরু, মহিষ ও ছাগলের হাটটাকে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। ঐতিহ্যবাহী এই হাটে দেশীয় উপায়ে লালন পালন করা বিভিন্ন জাতের গরু ক্রেতাদের নজর কাড়ছে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে হাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য। বিক্রেতারা জানান এবার গরুর বেচাকেনা ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। অন্যদিকে ক্রেতারাও পছন্দ অনুযায়ী পশু কিনতে পারছেন। শরীয়তপুরে গোসাইর হাটের কোরবানির পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। হাট ঘুরে দেখা যায় শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে পুরো হাট এখন উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী এই হাটে দূর দূরান্ত থেকে আনা ছোট বড় মিলিয়ে প্রায় 10,000-এর বেশি গরু নিয়ে উপস্থিত হয়েছেন ব্যাপারীরা। বিশেষ করে 12 থেকে 15 মন ওজনের বড় আকারের গরুগুলোর বেচাকেনা বেশি দেখা গেছে। ক্রেতা বিক্রেতাদের দরদাম আর হাটটাকে পুরো হাট প্রাণ চাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা ও সেবার জন্য প্রায় 1.5 শতাধিক স্বেচ্ছাসেবক, থানা পুলিশ ও চিকিৎসা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে। গরুহাট বৃহত্তম ফরিদপুরের ভিতরে 5-7 জেলার গরু এই গোসাইরহাট গরুহাটে আসছে এবং 10,000-এর উপরে গরু আসছে, 5,000-এর উপরে ছাগল আছে। আমাকে 160 জন হাটে কর্মী আছে। এই কর্মী নিয়ে আমরা সবাই যাতে যেহেতু 5-6 জেলার লোক আছে আমরা যাতে তাদেরকে
সুরক্ষিত তো রাখতে পারি, এজন্য আমরা ব্যবস্থা করছি। এই মুহূর্তে শরীয়তপুর থেকে হাটের খবর জানাচ্ছেন সহকর্মী সজীব শিকদার। শরীয়তপুরের শেষ মুহূর্তে বেচা কিনা ব্যস্ত সময় পার করছে। আমরা রয়েছি শরীয়তপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপুর হাট। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে মানে কি পরিমাণ গরু বেচা কিনা হচ্ছে। ক্রেতা বিক্রেতারা এই চন্দ্রপুর হাট থেকে প্রচুর পরিমাণ গরু শেষ মুহূর্তে বেচা কিনায় ব্যস্ত সময় পার করছে। এখানে বেচা কিনার যে চার্টটি রয়েছে ন্যায্য মূল্যে, সেই চার্টের মাধ্যমেই গরু বেচা কিনা করছে। আমরা হাটের ইজারাদারের সাথে কথা বলবো, তিনি আজকে বিস্তারিত জানাবে যে অনেক জমকালোভাবে হাটটি হয়েছে। বেচা কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো। বড় গরু উঠছে আজকে 35 মনের প্লাস গরু উঠছে বাজারে। আজকে আমি ধারণা করছি 10,000 প্লাস। সরকারের কাছে আমি আসলে একটা বিষয় একটু আবেদন করতেছি, সেটা হচ্ছে আমার এই গরুর হাটটিতে সরকারি কোনো জায়গা নাই। এখানে যে জায়গাটা আমরা ব্যবহার করি এটা মালিকানা জায়গা, ভাড়া নিয়ে ব্যবহার করতে হয়। আসলে যেহেতু এটা এত বড় একটা নামদারি একটা ঐতিহ্যবাহী হাট, এই হাটে আসলে সরকারি গরু ওঠানোর জন্য একটা সরকারি জায়গার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। উৎসব মুখর যে পরিবেশটি সেটি আপনাদের দেখিয়েছি। এখানে শরীয়তপুর জেলার দূর দূরান্ত থেকে এই শেষ মুহূর্তে গরু কেনা বেচায় ব্যস্ত সময় পার করছে। তো শরীয়তপুরের চন্দ্রপুরের হাট থেকে আমার কাছে গরু বেচা কিনা নিয়ে যতটুকু তথ্য ছিল। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের কেনাবেচায় এখন মুখর কুমিল্লার 14 গ্রাম সহ বিভিন্ন উপজেলার পশুর হাটগুলো। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবারে হাটে দেশি গরু ও মহিষের পাশাপাশি মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে উট, যা হাটে চিরাচরিত চিত্রে এনেছে ভিন্ন মাত্রা। হাটে পশুর বৈচিত্র্য 14 গ্রামের বড় হাটগুলো ঘুরে দেখা গেছে ছোট বড় গরু, ছাগল ও মহিষের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে সাধারণ পশুর পাশাপাশি এবার পাহাড়ের গয়াল এবং সুদূর মরুভূমির উট দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। বিশেষ করে উট দেখতে হাটে ভিড় করছেন সব বয়সী মানুষ। কেউ কেউ শখের বশে, আবার কেউ কেউ ভিন্নতার খোঁজে এসব পশুর দাম হাঁকাচ্ছেন। গরুদড়ি গরু ছাগলের হাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন মিয়া। ধন্যবাদ আপনাকে। আমি আছি আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত রাজিহার ইউনিয়ন পরিষদ চত্বরে অস্থায়ী গরু ছাগলের হাটে। আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আছে। আজকে এই প্রত্যন্ত অঞ্চলের এই হাটে প্রচণ্ড গরু এবং ছাগল উঠেছে, কিন্তু ক্রেতা খুবই কম, যেটা আমরা ইতিমধ্যে হাটে এসে কথা বলে জেনেছি। এবং আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে ক্রেতা বিক্রেতা উভয় সমাগম হচ্ছে এবং দেখতেছে। আমি একটু আগে ইজারাদারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে এ যাবৎ প্রায় 200 শতাধিক গরু এবং ছাগল বিক্রি হয়েছে। কিন্তু আসলে যারা পাইকার বা যারা ক্রেতা বা বিক্রেতা আছে, বিশেষ করে বিক্রেতারা তাদের আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে জানিয়েছে। বৃষ্টির কারণে অনেক ক্রেতা কম আছে, দামও একটু কম বলতেছে। হয়তো অনেকে ভাবতেছে যে হয়তো বেলা গড়িয়ে গেলে বিকেলে হয়তো বা একটু দাম বাড়তে পারে বা বেচা বিক্রি হতে পারে। এই ছিল আমার থেকে সর্বশেষ গরু এবং ছাগলের হাটের সর্বশেষ তথ্য। পটুয়াখালীর কলাপাড়ায় হাটগুলোতে চলছে শেষ সময়ে কোরবানির পশু বিক্রির ধুম। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর গরুর দাম একটু চড়া, কিন্তু তুলনামূলক ছাগলের দাম কিছুটা কম। তাই গরুর বাজার ছেড়ে ছাগলের হাটে ছুটছেন ক্রেতারা। কলাপাড়া উপজেলায় এবছর পশুর চাহিদা রয়েছে 17,240টি। তবে কোরবানির যোগ্য উৎপাদিত পশুর সংখ্যা 20,036টি। তাই চাহিদার চেয়ে ছাগলের উৎপাদন বেশি হওয়ায় বাজারের দাম কিছুটা কম পাচ্ছেন চাষিরা, বলছে প্রাণী সম্পদ বিভাগ। কেনা মূল্য যেভাবে কিনছি আমি, তাতে তো আমার লাভ হয় না, এই জন্য দিতেছি। সোমবার দিন গেছে, কালকে বাজার মোটামুটি ভালো ছিল, বান্ডা বাজার ভালো হয়েছে, কিন্তু আমাকে কলাপাড়া বাজার আজকে মঙ্গলবার বাজার একটু কম। গরুর দাম অনেক বেশি, ছাগলের দাম একটু কম পাইয়া ছাগল একটু বেশি কেনা বেচা চলতে আছে। মধ্যবিত্ত মানুষের জন্য ক্রয় ক্ষমতার ভিতরে আছে, সেই জন্য আমি ছাগল কেনার জন্য এখানে আসছি। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর
কামারপাড়াগুলোতে এখন বেড়েছে কর্মব্যস্ততা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোহা পেটানোর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে চকবাজার, তেলিপট্টি, ফিরিঙ্গা বাজার, মোগলচুলি ও নয়াবাজার এলাকার কামারপাড়া। হাপড়ের আগুন আর স্ফুলিঙ্গের মধ্যে কামাররা তৈরি করছেন দা, বটি, ছুরি ও চাপাতি। কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত এসব সরঞ্জামের চাহিদা বেড়ে যাওয়ায় এখন দম ফেলার ফুরসত নেই কারো। কামাররা জানান, স্প্রিং লোহার তৈরি সরঞ্জাম বেশি টেকসই ও ধারালো হওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদা বেশি। তবে কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়। কামাররা বলছেন, কোরবানির ঈদই তাদের বছরের সবচেয়ে বড় কর্মমৌসুম। দর্শক, এই মুহূর্তে সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচা কেনা। সিলেট থেকে হাটের খবর জানাচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে কিন্তু সারা দেশের মতো সিলেটেও কুরবানির পশুর হাটগুলো জমতে শুরু করেছে। আমরা অবস্থান করছি সিলেট তেমুকি এলাকাতে। আমি যদি আপনাদেরকে আমার পেছনে দেখাতে চাই, এখানে কিন্তু অনেক কুরবানির পশু নিয়ে অপেক্ষমান রয়েছেন বিক্রেতারা। তবে বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এবার কিন্তু কুরবানির পশুর খাবার এবং পরিবহন ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় গরু লালন পালন করতে পেরেছে কয়েক গুণ। ফলে তারা যে দাম চাচ্ছেন তা অনেক ক্রেতার লাগালের বাইরে চলে যাচ্ছে। তবে ক্রেতারা দাবি করছেন এবার ছোট গরুর দামও তুলনামূলক বেশি, তাই অনেকেই শেষ মুহূর্তে দাম কমার আশায় এখন অপেক্ষায় করছেন। তবে সিলেটের যে হাটগুলো রয়েছে, সেই হাটগুলো অনেকগুলো হাটে আমরা ঘুরে দেখেছি এবং হাটগুলোতে কিন্তু দেশীয় গরুর সরবরাহ এবার তুলনামূলক বেশি। এবং সিলেট জেলা প্রাণী সম্পদ দপ্তরের যে তথ্য রয়েছে, এবছর কিন্তু সিলেট জেলায় কুরবানি পশুর চাহিদা রয়েছে 1,03,938টি এবং এর বিপরীতে প্রস্তুত রয়েছে 1,07,965টি পশু। অর্থাৎ চাহিদা মিটিয়েও প্রায় 4,000 পশু উদ্বৃত্ত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এবং সিলেট জেলায় এবার 60টি পশুর হাটের পাশাপাশি কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আরও 60টি পশুর হাট এবং সব মিলিয়ে 66টি পশুর হাট বসেছে। তবে যে বিষয়টি বলা যায় যে হাটগুলোতে কিন্তু পশুর স্বাস্থ্য পরীক্ষা, রোগ প্রতিরোধ এবং গর্ভবতী গাভী শনাক্তের দায়িত্ব পালন করছে বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম। এবং প্রাণী সম্পদ বিভাগের যে কর্মকর্তা রয়েছেন, তারা আমাদেরকে যে জানিয়েছেন যে আবার সিলেটে কোরবানি পশুর কোনো সংকট নেই, বরং স্থানীয় খামারিদের উৎপাদিত পশুতেই চাহিদা পূরণ করা সম্ভব। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আগামী একদিন পরেই কিন্তু ঈদুল আজহা হলেও কিন্তু এখনো পুরোপুরি সিলেটে বেচা কেনা শুরু হয়নি। যারা বিক্রেতা রয়েছেন তারা মনে করছেন আজ সন্ধ্যার পর থেকে বিক্রি বাড়বে এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে কুরবানি পশুর হাটের সার্বিক পরিস্থিতির এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাবেরিনা, ধন্যবাদ মৃণাল আপনাকে। দর্শক, সিলেট থেকে গরু পশু বেচা কেনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মৃণাল। করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় এবার স্বস্তিদায়ক চিত্র দেখা গেছে। চিরচেনা যানজট ও দীর্ঘ ভোগান্তির বদলে যাত্রা হয়েছে অনেকটাই নির্বিঘ্ন। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষ সহজে গন্তব্যে পৌঁছাতে পারছেন। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, গত 24 ঘন্টায় সেতু দিয়ে 44,008টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় মোট টোল আদায় হয়েছে 4,80,15,350 টাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে এবং নেওয়া হয়েছে 45 দিনের বিশেষ কর্মসূচি। এছাড়া যানজট কমাতে বিশেষ বাসবে নির্মাণ ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে। যাত্রীরাও এবারে যাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর 6টার দিকে খুলনা পাইকগাছা মহাসড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাছের খাবার আনতে চুকনগর যাওয়ার পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। গুরুতর আহত মেহেদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঈদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর বান্দা উপজেলার ভার্সি ইউনিয়নে ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টায় উপজেলার রাজেন্দ্রবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। তাদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। যানবাহন স্থানীয় সংসদ সদস্য জানাজায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে নিহত যুবকের নিজ গ্রামের বাড়ির সরকারি কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার রাতে অন্য 3 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিছু অর্থ বরাদ্দ ইতিমধ্যে আমি এনেছিলাম এই অফিস বন্ধের আগেই, যা বিতরণ করতেই পারিনি এখনো। সেইটা সৌভাগ্য আমাদের যে এই কাজে আমরা লাগাতে পারলাম। এখানে পরিবার প্রতি 25,000 টাকা করে আজকে আমরা নগদ প্রদান করলাম। তাদের পরিচিতি আমরা নিশ্চিত হয়ে আরও 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি দেওয়া হবে এবং অন্যান্য তাদের শিক্ষা বা চিকিৎসা সহ আয় উপার্জনের ক্ষেত্রে প্রয়োজন হলে তাদেরকে আমরা স্বাবলম্বী করার ক্ষেত্রে যা করার প্রয়োজন আমরা করব। যে তদন্ত করে আসলে কতটুকু বেশি ছিল, হাইওয়ে পুলিশ দেখতেছে এটা যে কতটুকু বা তারা আনার কথা ছিল কতটুকু এনেছে, সেই বিষয়গুলো তারা তদন্ত করে দেখছে। আমি মনে করি যে আশা করা যায় আগামীতে এর যত বেশি আমরা ব্যত্যয় কমাতে পারবো, হ্রাস করতে পারবো, তত বেশি মানুষের উপকার হবে। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বলে দাবি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করে মন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলা রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না। দেশে 45 লাখ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলা দীর্ঘসূত্রিতা হচ্ছে। রামিসা হত্যা মামলার যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বলেও জানান মন্ত্রী। দীর্ঘসূত্রিতার কারণ হলো কয়েকটা কারণ থাকে। এখন আমার দেশে প্রায় 45 লক্ষ মামলা পেন্ডিং, সেই তুলনায় আমাদের জজের সংখ্যা কম। আর যদি ফার্স্ট ট্র্যাকে যে আমাদের লয়ারদের সংখ্যাও কম সেই তুলনায়, যারা ট্রায়াল করতে পারেন। ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে একটা ন্যায় বিচার প্রক্রিয়ার সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন রামিসা হত্যা মামলায় কেউ কেউ বলছেন যে অতি দ্রুত যাচ্ছে, যাতে ন্যায় বিচার ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা সব দিক খেয়াল রেখেই আমরা আমাদের আইনসঙ্গত যেটা কাজ সেটা করে যাচ্ছি। বিচার বিভাগের আলাদা সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে এনে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি। তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে বিএনপি আবারও আওয়ামী লীগের পথেই হাঁটছে। সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা, এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা ও গ্রেফতারের বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মেধাকে পাশ কাটিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। পুলিশ বিএনপিরও হবে না, পুলিশ জামাতেরও হবে না, পুলিশ এনসিপিরও হবে না। পুলিশ হওয়ার কথা হচ্ছে বাংলাদেশের জনগণের। যেটি আইনগত বিষয় সেটা আইনগতভাবে সমাধান করবে। আমরা অথচ দেখলাম সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকার দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসাবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম টানা 8 দিন বন্ধ থাকবে। তবে এ সময় সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 26 মে থেকে 2 জুন পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি রপ্তানি ও C&F কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পর 3 জুন থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।
পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতেও চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ সময় বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে 3টি পৃথক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। একই সঙ্গে কাস্টমস হাউস ও শুল্কায়ন কার্যক্রম চালু রাখতে 10টি বিশেষ টিম গঠন করেছে। সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটিতে কন্টেইনার ওঠানামা স্বাভাবিক থাকলেও পণ্য খালাস কমে যায়, তাই আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গঠিত টাস্ক ফোর্সগুলো বহির্নোঙর পণ্য খালাস, জেটি ও ইয়ার্ড ব্যবস্থাপনা এবং বন্দরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। শতভাগ কাজ নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউপি 2 কিলোমিটার খাল খনন কর্মসূচির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের জনগুরুত্বপূর্ণ এই খালটি তিনি পরিদর্শন করেন। এই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউএনও সালেহ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন ও খালের দুই পাশে বনায়ন কর্মসূচি শতভাগ সঠিকভাবে বাস্তবায়নের জন্য সরেজমিনে তদারকি করা হচ্ছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, সেক্রেটারি মশিউর রহমান, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রাইহান সহ বিশিষ্টজনেরা। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেয়ারডিল সিরাপ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে 53 ও 16 বিজিবি তথ্য জানায়। 53 বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার মনোহরপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 50 বোতল ফেয়ারডিল সিরাপ ও 40 বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় 80,000 টাকা। অন্যদিকে গোমস্তাপুর উপজেলার সিকান্দার এলাকায় অভিযান চালিয়ে 430 বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে 16 বিজিবি। উদ্ধারকৃত ফেন্সিডিল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পরিচ্ছন্নতা কর্মীর মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর হাতে 5,000 টাকা করে নগদ অর্থ তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। এতে আনন্দিত পরিচ্ছন্নতা কর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা HK দেবনাথ সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। রংপুরে পীরগাছা উপজেলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে VGF কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাইদ ইমরুল মুজাক্কিন। উদ্বোধনের পর তিনি পীরগাছা উপজেলার 9টি ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ট্যাগ অফিসার, ইউনিয়ন সচিব, ইউপি সদস্য সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার জুড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাকালুকি হাওরে বোরো ধানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে নগদ অর্থ ও চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু MP।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকিন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী ও কন্যা, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিরাপ এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা, অপপ্রচার ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাউসার মিয়া অভিযোগ করেন, গত 16 মে রাতে তার ভাগিনা আলিফ হোসেনকে কেন্দ্র করে 10 থেকে 12 জন যুবক হামলা চালায়। এতে আলিফ গুরুতর আহত হন। এ সময় তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান। দেখতে পেয়ে উনি ফেসবুকে লাইভ করেছেন এবং এর ভিডিও আমাদের পরবর্তী স্বৈরাচারের বিরুদ্ধে গণমিছিলের একটা অংশ ছিল। ভিডিও ফুটেজও আছে। স্থানীয় এমপি মহোদয়ের কাছেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে। তিনি রূপগঞ্জ থানাকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধু নিহত হয়েছে। গত রাত 2টার দিকে উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, 2 বন্ধু হোটেলে কাজ করেন। ঈদের ছুটিতে তারা মোটরসাইকেল যোগে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিল। রাতের দিকে তারা মাধবপুর উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সাথে তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় কবলে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করে, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।